সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার আলোচনায়। আপনাদের সঙ্গে আছি আমি সিরাজুল ইসলাম। দর্শক, পাকিস্তানের সেনাপ্রধান সর্বশেষ খবর অনুযায়ী ইরানে গেছে এবং ইরানের গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের সাথে তিনি বৈঠক করবেন। কথাটা ছিল এই যে পাকিস্তানের সেনাপ্রধান তখনই ইরানে যাবেন যখন এই চুক্তির সম্ভাবনা জোরদার হবে বা দুই পক্ষ একটা সমঝোতায় আসতে চায়, এইরকম একটা সম্ভাবনা তৈরি হবে। তাহলে এখানে প্রশ্ন আসছে, আসিম মুনির যে ইরানে গেছেন তাহলে কি দুই পক্ষ আসলে চুক্তির কাছাকাছি এসেছে বা দুই পক্ষের ভেতরে সমঝোতা তৈরি হবে এমন কোনো পরিস্থিতি সৃষ্টি হয়েছে? এদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ আগামী 23 তারিখ অর্থাৎ রোববার চীন সফরে যাবেন। সম্ভবত 3 দিন সফর করবেন তিনি। এই সফরের উদ্দেশ্যই বা কী? তার আগেই কি আমেরিকা এবং ইরানের ভেতরে আলোচনার সম্ভাবনা আছে, নাকি শাহবাজ শরীফ চীন থেকে ফিরে এসে আলোচনায় বসতে পারেন? এদিকে ডোনাল্ড ট্রাম্পের ছেলের বিয়ে, অথচ ডোনাল্ড ট্রাম্প সেই বিয়ের অনুষ্ঠানে যাবেন না। তারই বা কারণ কি? বিয়ের অনুষ্ঠানে না যাওয়ার সাথে কি এই আলোচনার বা ইরান পরিস্থিতির কোনো সম্পর্ক আছে কি না, অনেকে প্রশ্ন করছেন। এই অবস্থায় বর্তমানে যে পরিস্থিতি বিরাজ করছে তা কি প্রকৃতপক্ষে একটি শান্তি চুক্তির ইঙ্গিত, নাকি প্রচণ্ড যুদ্ধ শুরুর আগে নীরব অবস্থান? সুপ্রিয় দর্শক, এসব বিষয় নিয়েই এখনকার ভিডিওতে আমি আলোচনা করব। আশা করি আপনারা শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন, আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। দর্শক, চলুন বিস্তারিত আলোচনায় চলে যাই। আমি দুপুরের ভিডিওতে বলেছিলাম যে পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির ইরান সফরে গেছেন। বিষয়টা কিন্তু কোনো পক্ষ থেকেই পরিষ্কার করে বলা হচ্ছিল না, কিন্তু শেষ পর্যন্ত স্বীকার করা হয়েছে পাকিস্তানের গণমাধ্যমে এবং ইরানের গণমাধ্যমে এসেছে যে আসিম মুনির ইরানে পৌঁছেছেন এবং ইরানে পৌঁছানোর পরে তিনি গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের সাথে বৈঠক করবেন। গুরুত্বপূর্ণ কর্মকর্তা বলতে আমি যতদূর যা বুঝেছি, সম্ভবত তিনি স্পিকার বাকের কলিবফ, আইআরজিসির প্রধান জেনারেল আহমদ ওয়াহিদি, পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি, এমনকি প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সাথেও আলোচনা করতে পারেন তিনি। আসিম মুনিরের ইরান সফরের ব্যাপারে আগে থেকেই বলা হচ্ছিল যে তিনি তখনই ইরানে যাবেন যখন দুই পক্ষ তাদের ভেতরকার গ্যাপ অনেকটা কমিয়ে আনতে পারবে এবং একটা চুক্তির সত্যিকারের সম্ভাবনা তৈরি হবে। তার মানে হচ্ছে যে বারবার যাওয়া আসা কিন্তু আলোচনাই হচ্ছে না, চুক্তি হচ্ছে না, এটা নিয়ে তার জন্য একটা মান সম্মানের ব্যাপার এবং দেশের সর্বোচ্চ সেনা কর্মকর্তা তিনি, এটা একটা ঝামেলার ব্যাপার। পাকিস্তানের সামরিক বাহিনীর ভাবমর্যাদার প্রশ্নও এসে যাবে। এই জায়গা থেকে তিনি এমন একটা পরিস্থিতিতে ইরান সফরে যাবেন যে সফর থেকে একটা ভালো রেজাল্ট আসতে পারে। তো তিনি সফরে গেলেন এবং এই খবর এখন সব পত্রপত্রিকা, সব গণমাধ্যমে এসেছে। এই জায়গায় প্রথম প্রশ্ন আসছে, তাহলে কি ইরান এবং আমেরিকা এমন কোন অবস্থায় পৌঁছেছে যেখান থেকে বলা যায় যে দুই পক্ষের মধ্যে একটা চুক্তির সম্ভাবনা আছে, অথবা দুই পক্ষ কি এমন একটা পজিশন এসেছে যেখান থেকে একটা সমঝোতা হতে পারে, বা এই প্রাথমিক বৈঠক হয়তো হলো ইসলামাবাদে, এরপর আরও দু একটা বৈঠকের পরে হয়তো সমস্যার সমাধান হবে, তার মানে একটা চুক্তি হবে, এরকম কি মনে হয়? আমি বলি, আমেরিকা ইরানকে যে সর্বশেষ যে প্রস্তাব দিয়েছে তাতে একদম পরিষ্কার যে ইরান একটা মাত্র পরমাণু স্থাপনা রাখতে পারবে, তার হাতে যে সমৃদ্ধ ইউরেনিয়াম আছে তা ইরানের ভিতরে রাখতে পারবে না, আমেরিকা অথবা রাশিয়া বা তৃতীয় পক্ষ কারোর কাছে দিয়ে দিতে হবে। একেবারে সর্বশেষ সেখানে সম্ভবত একটা ইঙ্গিত আছে যে একেবারেই যদি না হয় তাহলে ইরানের মাটিতে থাকতে পারে, কিন্তু আন্তর্জাতিক কোনো সংস্থার তত্ত্বাবধানে, তাদের দায়িত্বে। তারপরে হরমুজ প্রণালী স্বাধীন মুক্ত করে দিতে হবে। সেখানে যদি কন্ট্রোলিংয়ের কোনো ব্যবস্থাই করতে হয় তাহলে আমেরিকা এবং ইরান যৌথভাবে মিলেমিশে সেটা করবে। এরপরে ইরানকে যুদ্ধের কোনো ক্ষতিপূরণ দেওয়া হবে না। তারপরে ইরানের উপরে যে নিষেধাজ্ঞা আছে বা ইরানের যে সমস্ত সম্পদ আটক আছে, বিভিন্ন দেশে বাজেয়াপ্ত করা আছে, সেইগুলো আস্তে আস্তে ধীরে ধীরে ছাড়বে এবং যুদ্ধ বন্ধ হবে কীভাবে, সে সমস্ত নিয়েও আলোচনা হবে। এখন প্রশ্ন হচ্ছে,
ইরানের খুব গুরুত্বপূর্ণ কয়েকটা দাবি আছে, যে দাবিতে ইরান কোনো মতেই ছাড় দিতে পারবে না, এবং সেটা গতকাল ইরানের সর্বোচ্চ নেতা অনেকটা ক্লিয়ার করেছেন। তার ভিতরে একটা হচ্ছে সমৃদ্ধ ইউরেনিয়াম ইরানের মাটিতেই থাকবে, এটা কেউ নিতে পারবে না, কাউকে দেয়া হবে না। এরপরে ইরানের পরমাণু কর্মসূচি বন্ধ করা, আমেরিকা যে প্রস্তাব দিয়েছে কার্যত তার মাধ্যমে ইরানের পরমাণু কর্মসূচি বন্ধ হয়ে যায়। ইরানের পরমাণু কর্মসূচি ইরান বন্ধ করবে বলে আমার বিশ্বাস হয় না, কারণ এইখানে কোনো মতেই সমঝোতা হওয়ার সম্ভাবনা নেই। এটা স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং তাদের মানমর্যাদার প্রশ্ন হিসেবে দেখে, এবং তারা তো বলছে যে এই পরমাণু কর্মসূচি বন্ধ করবে না, সমৃদ্ধ ইউরেনিয়াম কাউকে দেবে না বলেই তো যুদ্ধ হইল। তো যুদ্ধই যখন হলো, এবং যুদ্ধ করে তো ইরানের পরমাণু কর্মসূচি বন্ধ করতে পারেনি, এবং ইরানের ইউরেনিয়াম, সমৃদ্ধ ইউরেনিয়াম নিয়ে নিতে পারেনি, বরং ইরানের ইউরেনিয়াম ছিনতাই করতে গিয়ে বিপদে পড়েছে। তাহলে ইরান কেন আলোচনা টেবিলে গিয়ে সেগুলো আমেরিকার হাতে তুলে দেবে এবং বন্ধ করতে রাজি হবে পরমাণু কর্মসূচি? ফলে এই জায়গায় কিভাবে ইরান এবং আমেরিকার ভেতরে সমঝোতা হবে আমি পরিষ্কার না। আপনারা কেউ পরিষ্কার কিনা আমি জানি না, আপনারা বলতে পারেন এই ব্যাপারে পরিষ্কার ধারণা আছে কিনা যে এইভাবে হতে পারে, আপনারা মতামত দিতে পারেন। যাই হোক, এরপরে আসি হরমুজ প্রণালীর ব্যাপারে। হরমুজ প্রণালীর ব্যাপারে ইরানের একেবারে পরিষ্কার বক্তব্য সর্বোচ্চ নেতার পক্ষ থেকে এসেছে। এখানে একটা কথা মনে রাখতে হবে, সর্বোচ্চ নেতা যখন কোনো কথা বলেন সেই কথা কিন্তু মোটামুটি একদম চূড়ান্ত কথা, তারপর আর কোনো কথা নেই। এবং আপনাদেরকে আমি একটা কথা মানে খুব ক্লিয়ারলি জানিয়ে দিতে চাই, ইরানের সর্বোচ্চ নেতা কিন্তু খুব আপোষকামী লোক না, যে এখন এক কথা বলো ডোনাল্ড ট্রাম্পের মতো, আর কালকে আবার আর এক কথা বলো, কিংবা 1 ঘন্টা পরে আর এক কথা বলো। নট দ্যাট। তিনি যা বলবেন সেটা বুঝে শুনে বলবেন, এবং যা বলবেন সেটা আবার ওন করবেন এবং সেটা ধরে রাখার চেষ্টা করবেন। সেক্ষেত্রে পরমাণু কর্মসূচি ইরানে যেহেতু মৌলিক অধিকার, তাদের জাতি হিসেবে এটা তারা রাইট, তাদের এই অধিকার আছে, এবং এটা কোনো মতেই স্বাধীনতার সার্বভৌমত্বের প্রতীক, যেহেতু কোনো মতে এটা কাউকে দেবে না এবং বন্ধ করবে না। এবং হরমুজ প্রণালীর ব্যাপারেও ইরানের সর্বোচ্চ নেতার বক্তব্য যে এটা আর আগের অবস্থায় ফেরত যাবে না। আইআরজিসির বক্তব্য, আইআরজিসি খুব ইম্পর্ট্যান্ট একটা পার্ট ইরানের। আইআরজিসি কি? ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী। তার মানে এই যে বিপ্লবটা যে ইরানে হয়েছে, এই বিপ্লবটাকে গার্ড দেয়া, রক্ষা করা, পাহারা দিয়ে রাখা এই বাহিনীর দায়িত্ব। তার মানে এই বিপ্লব কোনো মতেই নস্যাৎ হবে কোনোভাবে তা তারা মানবে না। অর্থাৎ এই বিপ্লব সর্বশেষ পর্যন্ত রক্ষা করা যারা দায়িত্ব পালন করবে তারা হচ্ছে এই বিপ্লবী গার্ড বাহিনী, আইআরজিসি। সেই আইআরজিসির পক্ষ থেকে বলা হয়েছে যে হরমুজ প্রণালী ইরানের মালিকানাধীন, ইরানের রাষ্ট্রীয় সম্পদ, এটা গুরুত্বপূর্ণ সম্পদ, এবং এটা কখনোই অন্য কারোর হাতে ছেড়ে দেওয়া হবে না, এটা ইরানের হাতে আছে। এবং এই হরমুজ প্রণালীতে যে কন্ট্রোল সিস্টেম করা হয়েছে, যে টোল আদায়ের সিস্টেম করা হয়েছে, এই অবস্থা থেকে হরমুজ প্রণালী আর কখনো আগের অবস্থায় ফিরে যাবে না। এই কথা যখন সর্বোচ্চ নেতার পক্ষ থেকে এবং আইআরজিসির পক্ষ থেকে বলা হয়, তখন কি করে এই জায়গায় ইরান আপোষ করবে এবং আমেরিকার সাথে এই জায়গায় আসলে কি দিয়ে লেনদেন হবে এবং কোনভাবে দুই পক্ষ একটা সমঝোতা আসবে আমি ঠিক পরিষ্কার না। তারপরেও আমি ব্যক্তিগতভাবে প্রত্যাশা করি দুই পক্ষের ভেতরে এক রকমের সমঝোতা হোক, শান্তি প্রতিষ্ঠিত হোক, যুদ্ধ বন্ধ হোক, এবং এই যে টানাপোড়ের উত্তেজনা এগুলো বন্ধ হোক। কিন্তু আসলে আপনি চাইলেই তো হবে না। সেই চাওয়া পাওয়া ইরানের জাতি, ইরানের জনগণ, ইরানের সরকার, ইরানের আইআরজিসি, ইরানের সর্বোচ্চ নেতা, তাদের অনেকের চাওয়ার সাথে মিলতে হবে। তো যাই হোক, পাকিস্তানের সেনাপ্রধান যখন ইরানে, তখন কাতারের একটি প্রতিনিধি দলও ইরান সফরে গেছে। কাতারের প্রতিনিধি দলকে উল্লেখ করছে এই কারণে, তারাও গুরুত্বপূর্ণ এই কারণে যে কাতারের সাথে ইরানের সম্পর্ক খুব ভালো। আবার কাতারে তো সেনকমের প্রধান, বিমান ঘাঁটি প্রধান, সদর দপ্তর উপস্থিত এখানে। অ্যাট দ্য সেম টাইম এই কাতার আফগানিস্তান থেকে মার্কিন সৈন্য প্রত্যাহারের ব্যাপারে তালেবানদের সাথে যে আলোচনা হয়েছিল, কাতার মধ্যস্থতা করেছিল। তার মানে ভালো একটা ডেলিগেশন, আলোচনার একটা ভালো ডেলিগেশন থাকতে পারে, এটা অসম্ভব কিছু না। সেই জায়গায় কাতারের একটা ডেলিগেশন টিম গেছে ইরানে। তার মানে হচ্ছে কাতার এবং
পাকিস্তান তুরস্ক এরা তো এক লাইনের থেকে কাজ করছে, এখানে হয়তো একটা ডেভেলপমেন্ট আছে, বাট সেই ডেভেলপমেন্টটা কীভাবে, আমি আবারও প্রশ্ন তুলছি, সেই ডেভেলপমেন্টটা কীভাবে, এটা কঠিন ব্যাপার, বলা মুশকিল। দেখুন, ডোনাল্ড ট্রাম্পের ছেলের বিয়ে, বড় ছেলের বিয়ে, ডোনাল্ড ট্রাম্প জুনিয়র, তার বিয়ে। এর আগে অবশ্যই তিনি একটা বিয়ে করেছিলেন, সেই বিয়ের ছাড়াছাড়ি হয়ে গেছে, নতুন বিয়ে। এই বিয়েতে ডোনাল্ড ট্রাম্পের থাকার কথা তো, স্বাভাবিকভাবে ভাদার তো, কিন্তু ডোনাল্ড ট্রাম্প থাকবেন না। সাংবাদিকরা ডোনাল্ড ট্রাম্পকে গতকালকে প্রশ্ন করেছিলেন এই ব্যাপারে, যে আপনার বড় ছেলের বিয়ে বাহামাস দ্বীপপুঞ্জ হবে বিয়েটা, তো এই যে বড় ছেলের বিয়ে আপনি সেখানে থাকবেন কিনা, তাতে খানিকটা গুজামিল দিয়ে কোনো রকম এড়িয়ে যাওয়ার মতো করে কোনো রকম একটা উত্তর দিয়েছেন। তিনি বলেছেন যে আমি থাকার চেষ্টা করব, কিন্তু ছেলে চায় না যে আমি থাকি, বা আমি থাকলে কি হয়, আবার ইরান পরিস্থিতি রয়েছে, সব কিছু মিলে দেখা যাক, আমি থাকার চেষ্টা করব, এরকম কথা। পরিষ্কার কোনো কথা বলেনি। এবং ছেলের বিয়ে তো, সে দ্বিতীয় বিয়ে হোক আর তৃতীয় বিয়ে হোক, এটা তো তেমন না। এবং সে তো প্রেসিডেন্ট, ডোনাল্ড ট্রাম্প তো প্রেসিডেন্ট, তার ছেলের বিয়ে। এই জায়গায় তিনি কিন্তু ফাঁকে একটা কথা বলেই ফেলেছেন যে ইরান পরিস্থিতি রয়েছে। অনেকে বলছেন নেতানিয়াহুর সাথে যে ঝগড়াটা বা তর্ক বিতর্ক যেটা হয়েছে, সেখানে কথা কি ছিল, রোববারে ডোনাল্ড ট্রাম্প নাকি নেতানিয়াহুকে বলেছিলেন এই সপ্তাহ শুরুর প্রথম দিকেই তিনি ইরানে হামলা করবেন এবং সুনির্দিষ্ট কিছু টার্গেটে হামলা চালানো হবে। কিন্তু সেই জায়গায় সপ্তাহ পার হয়ে চলে গেছে, এর ভেতরে নেতানিয়াহুর সাথে ডোনাল্ড ট্রাম্পের ফোনে আলাপ হলো এবং সেখানে তর্ক বিতর্ক করা হলো, কারণ ডোনাল্ড ট্রাম্প তো ইরানের উপর হামলা চালানো। তাহলে একটা কথা আমরা পরিষ্কার ধারণা রাখি যে নেতানিয়াহুর মতের বাইরে যাওয়ার সাধ্য ডোনাল্ড ট্রাম্পের নেই, দুটো কারণে। একটা হচ্ছে যে আমেরিকার রাজনীতি, নির্বাচন, সমস্ত সব জায়গায় আইপ্যাকের প্রচণ্ড রকমের প্রভাব রয়েছে। আইপ্যাক হচ্ছে ইসরায়েলি লবি, এই লবিকে ইগনোর করে কোনো প্রেসিডেন্টের পক্ষে এখানে টেকা সম্ভব না। এটা গেল এক। দুই হচ্ছে নেতানিয়াহুর কাছে এপিস্টিন ফাইল রয়েছে, যে এপিস্টিন ফাইলে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে নানা কেলেঙ্কারির ঘটনা যুক্ত আছে। ইরানের সাথে যুদ্ধ যখন শুরু হয় তার 3-4 দিন আগে এপিস্টিন ফাইলের একটা অংশ কিন্তু প্রচার করে দিয়েছিল। প্রচার করার পরেই ডোনাল্ড ট্রাম্প ইরানের উপর হামলা চালায়, দুইটা কারণে। একটা যে আপাতত ওই যে এপিস্টিন ফাইল যেটুকু প্রচার হয়েছে এটা ধামাচাপা দেয়া, এবং আর যাতে নতুন করে প্রচার না করে, বরং ঠিক আছে এই যে ইসরায়েল তোমার জন্য আমি ইরানের উপরে হামলা চালালাম। আপনারা খেয়াল করে থাকবেন নেতানিয়াহুর যে বক্তব্য, এই যে তর্ক বিতর্ক হলো ডোনাল্ড ট্রাম্পের সাথে, সেখানে ডোনাল্ড ট্রাম্প ইরানের উপর হামলা করতে চান না, আর নেতানিয়াহু চান যে ডোনাল্ড ট্রাম্প বা আমেরিকা ইরানকে একদম শেষ করে দিক। তার কারণ কি, ওই যে নেতানিয়াহু ইরানকে হুমকি মনে করেন। তো যেহেতু নেতানিয়াহু এক রকমের চিন্তাভাবনা করছেন আর ডোনাল্ড ট্রাম্প আর এক রকমের চিন্তাভাবনা করছেন, ডোনাল্ড ট্রাম্প যদি ইরানের উপর হামলা চালাতে রাজি না হন, তাহলে এই এপিস্টিন ফাইলের আরও কিছু অংশ প্রকাশ করে দিতে পারেন। তখন ট্রাম্পের জন্য, ট্রাম্পের প্রেসিডেন্ট পদ ধরে রাখা, মান ইজ্জত ধরে রাখা, মান ইজ্জত তো খুব একটা আছে বলে অনেকে বলে না, অনেকে বলে যে ডোনাল্ড ট্রাম্পের মান ইজ্জত কোথায়। যাই হোক, তো সব কিছু মিলে ডোনাল্ড ট্রাম্প খুবই বিপদে পড়ে যেতে পারেন, সেই জায়গা থেকে ইরানের উপর আবার হামলা চালাতে পারেন। তো এইরকম একটা পরিস্থিতিতে আসলে খুব কঠিন একটা অবস্থা, বলাটাও কঠিন যে ডোনাল্ড ট্রাম্প ইরানের উপর হামলা চালাবেন কিনা, আবার এই চুক্তি করবেন কিনা, আবার হামলা যদি না চালান তাহলে ইসরায়েলের ভূমিকা কী হবে, নেতানিয়াহুর ভূমিকা কী হবে। একটা কথা দেখেন পরিষ্কার, গাজায়, লেবাননে বা এই যে ইরান যুদ্ধে এত জায়গায় এত নারী, শিশু, এত কিছু নিহত হয়েছে ইসরায়েলি হামলায়, তারপরেও আমেরিকা বা পাশ্চাত্যের দেশগুলো, ইউরোপের কোনো দেশ এখন কিছু কিছু কথা বলছে, বাট আমেরিকা টোটালি মুখে তালা দেয়া, ইসরায়েলের বিরুদ্ধে একটা কথাও বলে না, বরং ইসরায়েলকে সাপোর্ট করার জন্য যা যা প্রয়োজন তার সমস্ত সব কিছু করে। এই যে গাজা যুদ্ধে এত বড় মানবতা বিরোধী কাজ হলো, সেই গাজা যুদ্ধের ব্যাপারে যখন যুদ্ধবিরতি চেয়ে প্রস্তাব তোলা হয়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে, তখন সেই প্রস্তাবের বিরুদ্ধে জাতিসংঘে নিযুক্ত আমেরিকার রাষ্ট্রদূত ভেটো দিয়েছে, আমেরিকা ভেটো দিয়েছে।
তার মানে কি ইসরায়েলকে এইভাবে সে ওন করে বা ওন করতে বাধ্য হয়। এই জায়গা থেকে ইসরায়েলকে এড়িয়ে ইরানের সাথে আমেরিকা চুক্তি করবে কিভাবে, আমি তো সেটা বুঝি না। ধরুন সব পক্ষ খুব তোড়জোড় চালালো এবং দুই পক্ষ সমঝোতায় আসলেও, কিন্তু নেতানিয়াহু তো চাইছে ইরানের বিরুদ্ধে যুদ্ধ করতে, এবং নেতানিয়াহুর বা ইসরায়েলের একটা বড় উদ্বেগের জায়গা সেটা হচ্ছে যে ইরানের হাতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রকেট প্রযুক্তি। তো এইগুলো তো আলোচনায় থাকছে না এবার। তাহলে ইসরায়েল যা চায় তা তো হলো না। তাহলে এই চুক্তি কিভাবে হবে, এবং এই চুক্তি যদি না হয় তাহলে কি মানবে ইসরায়েল? আমেরিকার সাথে ধরে নিলাম এখন ইরানের একটা চুক্তি হলো, আগেও তো হয়েছিল, তখন ইসরায়েল কিন্তু মানেনি বলে ডোনাল্ড ট্রাম্পকে দিয়ে সেই চুক্তি বাতিল করিয়েছে। এখন সেই ডোনাল্ড ট্রাম্পের সময় এমন কোনো শর্ত তো ইরান মেনে নেবে না যা ইরানের চরম বিরুদ্ধে যায়, তাহলে চুক্তিটা হয় কি করে? এই জায়গায় কেন যেন মনে হচ্ছে যে এই যে শান্ত ভাব, এই শান্ত ভাব ঝড়ের পূর্বাভাস। আবার এটাও ঠিক, এই ঝড়ে পড়তে গেলে রিপাবলিকান দলের রাজনীতি শেষ হয়ে যাবে, সামনের নির্বাচনে তাদের ভরাডুবি হবে এবং অর্থনীতির বিরাট ক্ষতি হবে। হরমুজ প্রণালী আবার চাপে পড়বে, বিশ্ব অর্থনীতি আবার মারাত্মক, এখনও মারাত্মক অবস্থার ভিতরে আছে, আরও খারাপ অবস্থার ভিতরে যাবে। তাহলে কি হবে? এই যে জটিল একটা অবস্থা, এই জটিল অবস্থার ভেতরে আসলে কূটনীতি কি বের করে আনতে পারে আমাদের সামনে, আমাদের জন্য, সেটা এখন দেখার ব্যাপার। পাকিস্তানের পক্ষ থেকে আসলে কতটা মেধা খাটিয়ে ভালো কিছু বের করে আনা সম্ভব, আমরা দেখার অপেক্ষায় থাকলাম। সুপ্রিয় দর্শক, আপনাদের কি মনে হয়? আপনাদের মতামত জানাতে পারেন। এই যে বর্তমানে যে পরিস্থিতি, এটি কি চুক্তির সম্ভাবনা নাকি ঝড়ের পূর্বাভাস? আপনাদের মতামত জানিয়ে কমেন্টে লিখতে পারেন। আর ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। সুপ্রিয় দর্শক, এখনকার আলোচনা এখানেই শেষ করতে চাই। আপনারা সবাই ভালো থাকুন। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।